দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বালি পাচারকাণ্ডের কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাস পয়লায় সাত সকালেই অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রেইড। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি দল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি। ইডি সূত্রে জানা গেছে ওই ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিল্টু। তার বিরুদ্ধে বহু আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই মুহূর্তে তার বাবা ক্যান্সার আক্রান্ত, কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগও সেই সূত্রে আপাতত কলকাতায়। তাই তার বাড়ি গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালালেও অভিষেক পাত্রের সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। তবে অভিষেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু যোগসূত্র উদ্ধারের আশা করছেন ইডি আধিকারিকরা। আর তা খতিয়ে দেখে পাচার চক্র সম্পর্কে আরও অনেক তথ্য মিলবে। সোমবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গোপীবল্লভপুরী ব্যবসায়ী অভিষেক পাত্রর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে। সেখান থেকে কী উদ্ধার হলো, বাড়ির সদস্যদের থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা, এসব নিয়ে মুখে কুলুপ ইডি আধিকারিকদের। কয়লা, গরু পাচারের মতো এই মুহূর্তে বালি পাচার মামলাতেও ইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালন করে দ্রুত মামলার কিনারা করার লক্ষ্যে সোমবার সকালে ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান। पहले जाना पड़ेगा तो 7 बजे होके जाना पड़ेगा ना। ठीक है, हम गाड़ी में चले जाते हैं और ये भी पीछे 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 पीछाना 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 আপনি দাঁড়াবেন क्या क्या रिकवरी हो रिकवरी कुछ नहीं सॉरी जा 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 हेलो बांग्ला चले गाड़ी घुरे गाड़ीটা ঘুরে নিয়ে একটু সাইকেলটা যদি রামুদা এদিকে আসুন তো। না তুমি দাঁড়াও না, কোনো চাপ নেই। পিছনে ঢুক। सब कैसे बैठेंगे? सब बैठे साहब अब नहीं, हाँ दो साहब लोग हम तीन है ना, वो दोनों जिस गाड़ी में आए थे ऐसा था वैसा था ना दीदी, हम दो गाड़ी में हम बात नहीं समझे। आपको जब सीआरपीएफ ले आए ना, वो हमको घर से कल्याणी जाएंगे तो वो रूट इन लोगों को मालूम नहीं पड़ेगा, ठीक है, इसलिए मैं ऑल्टरनेट कर रहा हूँ। गाड़ी चेंज हो आज जाएंगे तो एयरपोर्ट होते ना नहीं एयरपोर्ट क्या करने ना ना अप्लाई होते कि एयरपोर्ट मंदिर के कल महाफलाई होकर आए हैं महाफलाई उतरना है, ठीक है,
कौन सा गाड़ी जाएगा आपकी? 4 गाड़ी है। सत्तागाछी उतर के बाद गाड़ी खाली हो जाए। तो सॉल्ट जाना पड़ेगा तो 7 होके जाना पड़ेगा ना। আপনি দাঁড়াবেন হ্যালো ভাগনা চলে আয়। আপনি দাঁড়াবেন क्या रिकवरी हो रिकवरी कुछ नहीं कुछ रिकवरी नहीं सॉरी हेलो बांग्ला चले সরকারি হিসেবে গত 7 মাসে কেবলমাত্র পশ্চিম মেদিনীপুরে এইডস আক্রান্ত শতাধিক রোগী। ঘাটাল, খড়গপুর, মেদিনীপুর সদরে এই রোগের প্রভাব বেশি বলা যেতেই পারে। গর্ভবতীদের ক্ষেত্রেও এই হার রীতিমতো উদ্বেগজনক। বিগত বছরগুলির তুলনায় কম হলেও বিষয়টি যথেষ্ট চিন্তার বলে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ গত 7 মাসে 32,453 জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে 106 জনের শরীরে HIV পজিটিভ জীবাণু পাওয়া যায়। প্রায় সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন। ওই সময়কালে 4,720 গর্ভবতীর রক্ত পরীক্ষা করা হয়, যার মধ্যে 13 জনের নমুনায় HIV পজিটিভ পাওয়া গেছে। শুধু তাই নয়, এই সময়কালে 6 জন গর্ভবতী সিফিলিসেরও শিকার হয়েছেন। 2024-25 অর্থবর্ষে ডেবরায় 16, ঘাটালে 24, খড়গপুরে 28 এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে 73 জনের রক্তের নমুনায় HIV পজিটিভ জীবাণু ধরা পড়ে। এবছর অক্টোবর পর্যন্ত সেই সংখ্যা যথাক্রমে ডেবরায় 5, ঘাটালে 18, খড়গপুরে 15 ও মেদিনীপুরে 35। একসময় এইডসের আঁতুড় ঘর বলা হতো ঘাটাল মহকুমাকে। অভিযোগের আঙুল তোলা হতো সেখানকার পরিযায়ী শ্রমিকদের দিকে। মূলত সোনা ও জরির কারবারি তথা শ্রমিকদের দায়ী করা হতো, কারণ তাদের মধ্যে HIV পজিটিভের সংখ্যা বেশি পাওয়া যেত বলে অভিযোগ উঠত। জেলার মধ্যে ঘাটাল মহকুমা থেকেই দলে দলে যুবকরা মুম্বাই ও দিল্লিতে ঘাঁটি গেড়ে সোনা, রূপো, জরির কারিগর হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস এইসব পরিযায়ী শ্রমিকদের ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতে হয়। অনেকেই এতে বিপদগামী হন। যদিও অন্যান্য কয়েকটি কারণে এইডস রোগ জেলায় মেদিনীপুরে ছড়ানোর আশঙ্কা আছে, তবে সেই সংখ্যা এখন অনেকটাই কমেছে। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেছেন, চিহ্নিত এইডস রোগীদের প্রায় সকলকেই চিকিৎসার আওতায় আনা হয়েছে। নিয়মিত তাদের চিকিৎসা চলছে। এইডস রোগ নিয়ন্ত্রণে তারা বছরভর সচেতনতা শিবির থেকে শুরু করে নানা কর্মসূচি করেন। আরও বেশি করে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এগিয়ে এসেছে সম্পূর্ণা, স্পর্শ, অগ্রগামী মহিলা ও শিশু মঙ্গল সমিতির মতো স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও। তারাও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন জায়গায় শিবির করে জনগণকে সচেতন করে চলেছে। জাতীয় সড়কের ওপর বেলদাগামী কোনো এক গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক কাপড় ব্যবসায়ীর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার শাঁখারি বাজার এলাকায়। মৃত কাপড় ব্যবসায়ীর নাম গদাধর দাস, বয়স 62 বছর, বাড়ি দাঁতন থানার মনোহরপুরের শাঁখারি বাজার এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসার পথে দাঁতনগামী কোনো একটি গাড়ির পেছন থেকে ধাক্কা মারে সাইকেলে থাকা ওই ব্যবসায়ীকে। এরপর জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। স্থানীয়রা আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বক্তব্য, প্রত্যেক দিনের মতো এদিনও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজার এলাকায় কাপড়ের দোকান খুলতে এসেছিলেন। সেই সময় কোনো এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে ওই ব্যবসায়ীকে, যার ফলে গুরুতর আহত হন তিনি। এরপরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করেছে। প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরপুর শিবমুনি যোগাশ্রমে পালিত হলো গীতা জয়ন্তী। গীতা জয়ন্তী বা গীতা মহোৎসব হল ভগবদ্গীতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান, যা হিন্দু পঞ্জিকার মার্গ শীর্ষ বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনে উদযাপিত হয়। ইতিহাসের এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই মহান দিনটিকে স্মরণ করতে এই উৎসবটি উদযাপন করা হয়। ভগবদ্গীতা অর্জুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি কথোপকথন হিসেবে উপস্থাপিত হয়েছে। ভগবদ্গীতার বিষয়বস্তু উপনিষদ থেকে প্রাপ্ত। এতে জ্ঞান, কর্ম এবং ভক্তি এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং জীবাত্মার মোক্ষ লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে ভগবদ্গীতার সংলাপ আরম্ভ হয়েছিল। সমঝোতার অনেক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরও যুদ্ধ অনিবার্য ছিল। অবশেষে যুদ্ধের দিন সমাগত হলো এবং দুই বাহিনী যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হলো। যুদ্ধ যখন শুরু হতে চলেছে, ঠিক তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথ নিয়ে যেতে বললেন, যাতে বিরোধী শক্তিকে আরও কাছ থেকে দেখতে পারেন। বিরোধী পক্ষ তার আত্মীয়, গুরু এবং বন্ধুদের নিয়ে গঠিত দেখে অর্জুন তাদের সাথে লড়াই করার বিষয়ে নৈতিক দ্বিধায় পড়েন এবং শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চান। যে কথোপকথনটি তৎসময় শুরু হয়েছিল অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ, বার্তা এবং শিক্ষা, বর্তমানে ভগবদ্গীতা নামে বিখ্যাত। বহু ভক্ত এই দিন গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শিবমুনি যোগাশ্রমের প্রধান অনিল মুনি। সমুদ্র, সেই সমুদ্র থেকে একমাত্র উদ্ধার হবে কি করে না, যদি গীতা লুকায়, তাহলে গীতা তত্ত্বটা জানে। যেন প্রতি ঘরে একখান গীতা রাখবেন, প্রতিদিন সকালে সন্ধ্যায় চান করার পরে এক অধ্যায় দু অধ্যায় বিচার শ্লোক পড়বেন। এবং আমি এই মঞ্চ থেকে অনুরোধ এটা করতে চাই, গীতা আপনারা অনেকে পড়ে কিন্তু বাংলা অর্থ বুঝেন না। দয়া করে এক অধ্যায় পড়তে হবে না, 4টা শ্লোক পড়বেন, 4টা শ্লোকের বাংলা নামটা করবেন। গীতা কণ্ঠস্থ, গীতার অনুভূতি নাই, কোনো মূল্য নেই। শুনুন বাবা, গীতা কণ্ঠস্থ কিন্তু গীতা কি বলছে অনুভূতি নাই, কোনো মূল্য নেই, সে কষ্ট মিথ্যা। এক অধ্যায় পড়বেন, তার মানে পড়বেন, 4টা শ্লোক পড়বেন, তার সাথে মানে পড়বেন। যেই 4টা শ্লোক পড়লে কি বলতে চাইছে সেটা অনুভূতি দিবে, তখনই গীতা পড়া আপনার সার হবে। এবারে তিনি বললেন যে বিশ্বাস, ঈশ্বর আমার ভিতরে বিশ্বাস, এই বিশ্বাস দেওয়া যখন হয়ে যাবে আমার ভিতর থেকে সমস্ত মোহ কেটে যাবে। শেষে 33 একটা শ্লোক তিনি বলে গেলেন,
যে শ্যামদ্রব্য মায়াযোগ জ্ঞানযোগ পরদ্রব্য সর্বকর্মা কিরকম জ্ঞানের তুমি শোনাও যে অর্জুন দ্রব্যযোগ্য অপেক্ষা জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ। অর্জুন বলছে প্রভু দ্রব্যযোগ্য কি আর জ্ঞানযোগ্য কি? না দ্রব্যযোগ্য হচ্ছে যত বস্তু দ্বারা অনুষ্ঠান করছে লোকে তা দেখা হচ্ছে, আমি যাতে পূর্ণতীর্থ হই না, আপনি পূর্ণতীর্থের বিষয় হন না যেখানে আমার গুণাগুণ। প্রতি বছর শীত নামলেই ঝাড়গ্রামের সিঁদুর গৌড়া অঞ্চলে জমে ওঠে গাঁদা ফুলের চাষ। এই মরশুমের অপেক্ষায় থাকেন এলাকার বহু খেটে খাওয়া মানুষ, কারণ রুখা জমিতে বাইরের জেলা থেকে আসা ফুল চাষিদের উদ্যোগে যখন কয়েক একর জুড়ে গাঁদা ফুলের বাগান গড়ে ওঠে, তখনই স্থানীয়দের জন্য খুলে যায় অস্থায়ী কর্মসংস্থানের বড় সুযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, সিঁদুর গৌড়ার মাটি ও আবহাওয়া গাঁদা ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই কারণে প্রতি বছরই বাইরের জেলা থেকে চাষিরা এসে অস্থায়ীভাবে জমি নিয়ে ফুল চাষ করেন। তারা জানান, এ বছরের চাষেও ফলন ভালো হবে বলে আশা করছেন। ফুল চাষিরা জানিয়েছেন, এই জমিতে গাঁদার ফলন খুবই ভালো হয়। আমরা যেমন লাভবান হচ্ছি, তেমনই এখানকার বহু মানুষও রোজগারের সুযোগ পাচ্ছেন। ফুল বাগানে কাজ পাওয়া শ্রমিকদের মতে গাঁদা চাষ তাদের জন্য আশীর্বাদ। ধান কাটার মরশুমে যেখানে কঠোর পরিশ্রমের তুলনায় আয় কম, সেখানে গাঁদা বাগানে তুলনামূলক কম শ্রমে ভালো মজুরি পাওয়া যায়। ফলে শীতের এই সময়টির দিকে তাকিয়ে থাকেন তারা সারা বছর। শ্রমিকেরা জানান, ধান কাটার সময় খুব কষ্ট করতে হয়, মজুরিও কম, কিন্তু গাঁদা ফুলের বাগানে কাজ করলে কম পরিশ্রমে ভালো রোজগার হয়। তাই আমরা চাই প্রতিবার চাষিরাই সেখানে ফুল চাষ করুন। শীতের হাওয়া বইতেই সিঁদুর গৌড়ার রুখা জমি জুড়ে আবারও ফুটতে শুরু করেছে গাঁদার হলুদ কমলা হাসি। চাষিদের লাভের পাশাপাশি জীবিকার পথ খুলে যাওয়ায় খুশির আমেজ ছড়িয়েছে এলাকা জুড়ে। আমরা ওই বাইরের থেকে যে ফুল বাগানের বাবুরা আসছে, ওদের কাজ করছি ফুল বাগানে। আমরা শ্রমিক লোক এবং আমাদের এখানে কাজ পাওয়া যাচ্ছে আর কি। গরিব লোক, জঙ্গলমহলের লোক। ফুল বাগানে যে কাজ করছেন আপনারা? হ্যাঁ, ফুল বাগানে কাজ করছি। আচ্ছা, কতজন মতো কাজ করছেন আপনারা? এখনো ধরো 10-12 জন। আচ্ছা, কত টাকা করে পাচ্ছেন? 250। কি কাজ করেন বাগানে? ওই মাটি দিয়া ফুল তোলা। আচ্ছা, কতটা উপকার হচ্ছে আপনার? মোটামুটি যা হোক পাচ্ছেন, অনেকটা সেভ হচ্ছে আর কি। আচ্ছা, অন্যান্য কাজ কি পাচ্ছেন না? অন্যান্য কাজ বলতে এখন ওই ধান কাটাকাটি লাগছে আর কি। আচ্ছা, ফুল বাগানেও কাজটা চলছে? হ্যাঁ, ফুল বাগানেও চলছে, ধান কাটাকাটি লেগেছে, গাড়িয়ে ধান কাটা চলছে। আচ্ছা, উপকৃত আপনারা? হ্যাঁ। কি নাম আপনার? গত বছর আসছিলাম। হুম। মোটামুটি এখানে সেখানে ডেবরার মাটি একটু ডিস্টার্ব আছে, এখানে মাটিটা বেশ ভালো, খারাপ নয়। আর বছর গত বছর ফলন ভালো হয়েছিল, এই বছর মোটামুটি ফলন ভালো হচ্ছে। হ্যাঁ। খুব একটা কারণে এটা 6 একরের মতন আছে, 6 থেকে 7 একর, মোটামুটি খারাপ নয়। এখানে ডেবরাতে লোকের সমস্যা, এই সাইডের লোকের সমস্যা বলে এখান থেকে মোটামুটি লোক সমস্যাটা, লেবারের সমস্যাটা আছে। মানুষরাও তো একটা কাজ পাচ্ছে, মানুষের একটা ভালো কাজ পাচ্ছে। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।